তো আমি শুরুতেই শুরু করতে চাই একটা ঘটনা দিয়ে, যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন কেউ একজন, লিখে পাঠিয়েছেন সেই রকম একটি ঘটনা। তিনি যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। আমার নাম রিয়াদ। আমি বর্তমানে ইউরোপের এস্তোনিয়া নামক ছোট্ট একটি দেশে বসবাস করি। এস্তোনিয়া ফিনল্যান্ড ও রাশিয়ার মাঝামাঝি অবস্থিত, যে দেশের লোক সংখ্যা মাত্র ১৩ লক্ষ। আমি এদেশে গত বছর অর্থাৎ গত ২০১৬ সালে অ্যানথ্রোপোলজির ওপরে মাস্টার্স করার জন্য আসি। বর্তমানে আমি এখানকার শহর তালিনে বসবাস করছি। আমার পড়ালেখার বিষয়বস্তুর কারণে আমাকে প্রায় সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে রিসার্চ করতে হয়। কিছুদিন আগে আমার প্রফেসরের নির্দেশে আমি ও আমার সাথে আরও ৩ জন মিলে তালিন শহরের পাশে ওল্ড টাউন নামের একটি জায়গায় যাই। বলে রাখা ভালো যে এই ওল্ড টাউন জায়গাটি আমাদের পুরান ঢাকার মতো, তবে খুব কম মানুষ এখানে বসবাস করে। বেশিরভাগ বাড়িগুলোই ফাঁকা এবং দেখতে সবগুলো বাড়ি একই রকমের। বাড়িগুলো এবং বাড়িগুলোর পাশে রয়েছে বেশ কিছু পুরনো স্থাপনা। দিনের বেলা দর্শনার্থীরা ভিড় জমায় এই স্থাপনাগুলো দেখার জন্য। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে অনেক জিনিসপত্র এখনো এই শহরে পাওয়া যায়। সেদিন আমি ও আমার সাথের ৩ জন মিলে আমরা একটি পুরনো স্থাপনার মাঝে প্রবেশ করি। যদিও এর আগেও অনেকবার অন্য স্থাপনায় গিয়েছিলাম এবং কিছু গবেষণা করেছি, তবে এবারেরটা ছিল সম্পূর্ণ ভিন্ন, এক অন্যরকম অভিজ্ঞতা। স্থাপনাটি ছিল ৪ তলা বিশিষ্ট। স্থাপনার ভেতরে সূর্যের আলো প্রবেশের কোনো জায়গা নেই, নেই কোনো জানালা, একটি মাত্র সিঁড়ি, তা আবার এতটাই সরু যে একজন মানুষেরও উঠতে কষ্ট হবে। স্থাপনার আরেকটি চমক হল, সিঁড়িটি শুধু ওপরের দিকেই নয়, বরং মাটির গভীরেও চলে গেছে। মাটির নিচে রয়েছে আরও ২টি তলা। আমাদের প্রজেক্ট ছিল মাটির নিচের তলার জিনিসপত্র নিয়ে তথ্য নির্ণয় করা। আমরা ৪ জন হাতে টর্চ নিয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাটির নিচতলায় সিঁড়ি বেয়ে চলে যাই। মাটির নিচের প্রথম তলায় কিছু পৌরাণিক জিনিসপত্র থাকলেও দ্বিতীয় তলায় ছিল কিছু চমকপ্রদ জিনিস। তার মধ্যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হামলা করা বোমার কিছু অংশ, মানুষের খুলি, কিছু ধাতব পাত্র ও ধাতবের তৈরি বিভিন্ন বড় কলসির মতো। আমরা আমাদের ডিভাইস দিয়ে জিনিসগুলো পরীক্ষা করতেই হঠাৎ একটি জায়গায় আমাদের চোখ আটকে যায়। একটি মরচে ধরা ৪ কোণা ধাতব কৌটা, যেটার গায়ে কিছু একটা লেখা। যে লেখাটা কোনোভাবেই ওই মুহূর্তে লাইটের আলোয় পড়তে পারছিলাম না, কিন্তু কেন জানি আমার খুব আগ্রহ জন্মে সেই ধাতব কৌটাটির ওপর। হয়তো সেই ধাতব কৌটাটি অন্যান্য জিনিসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম। আমি ওই ধাতব কৌটাটি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ল্যাব টেস্ট করার জন্য আমাদের সাথে নিয়ে যাই এবং ল্যাবে জমা দিয়ে আমি আবার বাসায় ফিরে আসি। সেদিন একটু রাত করে ঘুমাই এবং ঘুমের মাঝে আমি একটি অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাই। স্বপ্নে আমি নিজেকে একটি জঙ্গলের মাঝে একটি লেকের পাশে দেখতে পাই, যেখানে আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি। সকালবেলা ঘুম ভাঙার পর আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে এরকম স্বপ্ন কেন দেখলাম। পরদিন সকালে নাস্তা সেরেই হাতে একটা কফি নিয়ে আমি ইউনিভার্সিটির দিকে যাই।
ল্যাবে গিয়ে আমি কৌটাটি খোলার চেষ্টা করি এবং অনেক চেষ্টার পর ধাতব কৌটাটি অক্ষত অবস্থায় খুলতে সক্ষম হই। জং পড়ে থাকা সেই কৌটাটির ভেতর অনেক পুরনো একটি ছোট্ট কাগজ, যেটা দেখতে কিছুটা পুড়ে যাওয়া কাগজের মতো, অর্থাৎ হলুদ রঙের কাগজ। যদি অনেক দিন ভাঁজ করে রেখে দেওয়া হয় তাহলে যে লালচে ধূসর রং ধারণ করবে সেই রকম। দেখে মনে হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা তার আগেকার সময়ের। কাগজটি খোলার পর আমি একটি অদ্ভুত রকমের নকশা এবং কিছু লেখা দেখতে পাই। লেখাটি রাশিয়ান ভাষায় ছিল। আমি এই ভাষা জানি না বলে কাগজটি রাশিয়ান জানে এমন একজন রিসার্চারের কাছে পাঠিয়ে দেই। সে কাগজটি স্ক্যান করে পরীক্ষা করতে শুরু করে। পরদিন সে আমাকে জানায় যে কাগজে রাশিয়ান ভাষায় তাদের পৌরাণিক এক দেবতার নাম এবং কিছু মন্ত্র আছে। সেই সাথে সাথে সেই নকশার কথা জিজ্ঞেস করলে জানা যায় যে এটি একটি জায়গার নকশা, যা কিনা কেইলা নামক একটি গ্রামের নির্দেশ করে। এটা জানার পর এই বিষয়টি নিয়ে আমাদের টিমের আগ্রহ বাড়তে থাকে। পরদিন সকালে আমরা কেইলা গ্রামের উদ্দেশ্যে রওনা করি। নকশা থেকে পাওয়া ধারণা অনুযায়ী আমরা একটি গ্রামের ভেতর একটি জঙ্গল আছে, সেখানে যাই। আমরা জঙ্গলের ভেতর প্রায় 2-3 কিলোমিটার হাঁটতে থাকি শুধুমাত্র সেই নকশা পরিশেষ দেখতে। বলে রাখা ভালো, ওই গ্রামের মানুষের কাছে শোনা যায় ওই জঙ্গলে নাকি দিনের বেলাতেও মানুষ যাতায়াত করে না, কি নাকি সমস্যা হয়। এই জঙ্গলটা গাছগাছালি এতটাই ঘন যে সূর্যের আলোটুকুও ঠিকভাবে পৌঁছয় না। অবশেষে নকশা অনুযায়ী জঙ্গলের মাঝে একটি জায়গায় রাস্তা শেষ হয়ে যায় এবং অন্য একটি দিক থেকে রাস্তা এসে ঠিক একই জায়গায় মেলে। বলা যায় আমরা একটি গোল চত্বরে পৌঁছে যাই। সেখানে আমরা ছোট্ট একটি লেক দেখতে পাই, কিন্তু লেকটা দেখার পরই আমার শরীরটা কেমন যেন হয়ে ওঠে, কারণ ঠিক এই রকম দেখতে একটা লেক আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছিলাম। লেকের পানি থেকে কেমন যেন তীব্র একটা দুর্গন্ধ বের হচ্ছিল। আমার লেকের প্রায় শুকিয়ে যাওয়া পানি ছিল কালো বর্ণের। আমার টিমের একজনের নাম ছিল অ্যান্ড্রু। সে লেকের দিকে দক্ষিণ পাশে দুটো গাছের মাঝামাঝি একটি উঁচু জায়গায় আবিষ্কার করে, যেটা নকশায় নির্দেশ করছিল। আর নকশায় এও বলা ছিল যে ওই উঁচু জায়গায় দেবতার প্রাণ শক্তির লুকায়িত আছে। আর টিমের অ্যান্ড্রু ছিল ক্যাথলিক আর বাকি দুজন ছিল নাস্তিক। তারা ডিসিশন নেয় যে ওই উঁচু জায়গাটি খুঁড়ে দেখবে কি আছে, কিন্তু আমার কেন যেন খুব বেশি একটা ভালো লাগছিল না। বারবার গত রাতের স্বপ্নের কথা মনে পড়ে যাচ্ছিল। খোঁড়াখুঁড়ি করার যন্ত্রপাতি না থাকায় সেদিন আমরা ফিরে চলে যাই। সেদিন রাতে বাসায় এসে নিজে রান্না ও ডিনার শেষ করতে করতে লেট হয়ে যায়। বিছানায় পিঠ লাগাতেই ঘুম চলে আসে। কখন যে ঘুমিয়ে যাই নিজেও টের পাইনি। সেদিন রাতেও আমি সেই আগের রাতের সেই স্বপ্ন দেখতে পাই এবং আরও দেখতে পাই যে কে যেন একজন আমাকে বলছে সেই জঙ্গলের মাঝে লেকের কাছে না যেতে। বারবার আমাকে হাত দিয়ে না যাবার নির্দেশ করছে কিংবা কিছু একটা বারণ করছে। সকালে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে, কিন্তু কোনোভাবেই আমি স্বপ্নের ব্যাপারটা মিলাতে পারছিলাম না। প্রতিদিনের মতো আজকেও আমাকে ল্যাবে চলে যেতে হতো এবং আজকে একটু আগে কাজ শেষ করেই আমরা ওই জঙ্গলের দিকে বেরিয়ে পড়ি। আমি আমার গত দুরাতের স্বপ্নের কথা কোনোভাবেই আমার টিমের কাউকে বলতে পারছিলাম না, কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। আজকে কেন জানি আমার টিম মেম্বার অ্যান্ড্রু যেতে চাইল না, তবে সবার কথার পরে সে যেতে রাজি হয়। আর আমি কেমন যেন ভয় পাচ্ছিলাম, আবার কৌতূহল হচ্ছিল। মনে হচ্ছিল যদি ভালো কিছু একটা পেয়ে যাই তাহলে আমার থিসিসের কাজে অনেক সহায়ক হবে। যাই হোক, আজকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমরা একজনের গাড়িতে চড়ে রওনা হলাম। গ্রামের শেষ অংশে যাবার পর আর গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই গাড়ি রেখে হাঁটা শুরু করলাম। গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার সময় এক বৃদ্ধের সাথে দেখা। বৃদ্ধ দেখতে কিছুটা কুঁজো হয়ে গেছে, কিন্তু তার সব চুল দাড়ি পাকেনি, আধা আধা টাইপের। সে
কোনো একটা ভাষায় আমাদের জিজ্ঞেস করলো যে কোথা থেকে এসেছি। আমরা আমাদের উত্তর দেওয়ার আগেই বলল, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যেও না, হয়তো ফিরতে পারবে না। কথাটা আমার মনে দাগ কাটল। আমার সাথে থাকা অ্যান্ড্রু ও কিছুটা চমকে গেল। বৃদ্ধ আরও বলল, 5টি নাবালক শিশুকে জ্যান্ত পুঁতে ভুডু করে শক্তিশালী করে রাখা হয়েছে। বলে রাখা ভালো, ভুডো একটি প্রাচীন রোমান শয়তান দেবতার নাম। আমরা ওই বৃদ্ধকে কিছু বলার আগেই সে চলে গেল। আমরা আমাদের মতো সেই নির্দিষ্ট লেকের পাশে দিয়ে যন্ত্রপাতি নিয়ে দাঁড়াই। আজকে কেমন জানি লেকের পানি থেকে আরও বেশি দুর্গন্ধ আসছিল, আর সূর্যের আলো কম থাকায় কেমন একটা অন্ধকারাচ্ছন্ন লাগছিল। খেয়াল করে দেখলাম চারপাশ খুব নিস্তব্ধ, এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছিল না। খুব স্তব্ধতা বিরাজ করছিল ওই জায়গাটার চারপাশে। যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। যেহেতু জায়গাটা জঙ্গলে, কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, তাই মাটি খোঁড়ার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। মাটি খোঁড়ার আগে আমরা আরও সেই নকশার কপিটা বের করে জায়গাটা ঠিক আছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিলাম। তারপর আমরা 4 জনই মাটি খোঁড়া শুরু করলাম। প্রায় ঘণ্টাখানেক মাটি খোঁড়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ি। ছোট্ট একটা বিরতি নিয়ে আবার কাজ শুরু করব বলে আমরা সিগারেট ধরাই। চারপাশে স্তব্ধতা আমাকে কেমন যেন একটা শিহরণ দিচ্ছিল। এর আগেও এইরকম প্রত্নতাত্ত্বিক জিনিস নিয়ে কাজ করেছি, কিন্তু এবারেরটার মতো কখনোই এমন থ্রিল অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল মাটি খোঁড়ার কাজ আমাদের না। আর তাছাড়া প্রফেসর জানলে আমাদের এই টিমটার জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। যাই হোক, সিগারেট শেষ করে আমরা আবার কাজে ফিরলাম। তবে এবার যা দেখলাম তা ছিল আমাদের জন্য অবিশ্বাস্য। মাটি খোঁড়ার আগে উঁচু জায়গাটি যেমন ছিল এখনো তেমনি আছে, একটা খোঁড়ার দাগও নেই। বিষয়টা আমাদের কাছে প্রচণ্ড অবাক লাগলো। 4 জন মিলে 1 ঘন্টা খোঁড়ার পর মাটিগুলো আমরা যে জায়গায় পাশে ফেলেছিলাম সেখানেও কোনো চিহ্ন নেই। সত্যি অবিশ্বাস্য। এই অবাক করা বিষয়টা কেউই বিশ্বাস করতে পারছিলাম না। তাই আমাদের নিজেদের মাঝেই কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এদিকে সন্ধ্যা হওয়ার উপক্রম। আমরা সেদিন আর কাজ না করে সেখান থেকে ফিরতে শুরু করলাম। ফেরার পথে যন্ত্রপাতিগুলো যার যার কাঁধে তুলে নিলাম। গাড়ি পর্যন্ত আসতে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। আমি যাবার সময় যে যন্ত্রপাতিগুলো আমার কাঁধে নিয়েছিলাম, এখনও সেই একই যন্ত্রপাতি আমার কাঁধে নিয়ে আসছি, কিন্তু এবার কেন যেন আগের চেয়ে অনেক বেশি ভারী মনে হচ্ছিল। হাঁটার সময় আমার বারবার মনে হচ্ছিল কে যেন আবার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে, আর আমার ঘাড়ে প্রচণ্ড ওজন অনুভব করছিলাম। বারবার চমকে উঠছিলাম আমাদের পেছনে কারো হেঁটে আসার আওয়াজ শুনে। শুকনো পাতার ওপর পা ফেললে যেমন মরমর আওয়াজ হয়, ঠিক সেই আওয়াজ আসছিল আমাদের পেছন থেকে। আমাদের পাশে ঝোপের মাঝ দিয়ে কেউ যেন দৌড়ে চলে গেল, এরকম একটা আওয়াজ পেলাম। আমার বুঝতে বাকি রইল না যে আমরা কোনো খারাপ জায়গায় চলে এসেছি। এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা খুব দ্রুত পা চালালাম, কিন্তু যেখানে 1 কিলোমিটার পথ পার হবার কথা 15-20 মিনিটে, সেখানে প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছাতে পারলাম। আমরা 4 জনই প্রচণ্ড ঘামছিলাম। গাড়ি স্টার্ট দিয়ে আমাদের টিম মেম্বার প্যাট্রিক এক টানে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তখন আমরা জঙ্গল পেরিয়ে গভীর গ্রামে, যেই দেশে মোট 13 লাখ মানুষ বাস করে, সেই দেশের একটা অজপাড়া গ্রামে কজনই বা বাস করতে পারে সেটা খুব সহজেই অনুমান করা যায়। আমরা আমাদের গাড়ি থেকে আমরা আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে একটা উঁচু গির্জা ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। কেমন যেন গাড়িটা খুব ভারী লাগছিল। গাড়ির স্পিড কোনোভাবেই বাড়ছিল না। মনে হচ্ছিল কোনো একটা যেন কিছু গাড়িটাকে আটকে ধরে রেখেছে পেছন থেকে। মোটামুটি বেশ কিছুক্ষণ পর আমরা শহরে প্রবেশ করি। সেদিন রাতে আমি 1 মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। বারবার সেই স্বপ্ন আর স্বপ্নের সাথে মিলে যাওয়া জায়গাটির কথা মনে হচ্ছিল। পরদিন সকালে জানতে পারি আমাদের সাথে থাকা আরেকটি টিম মেম্বার টেরেন্স গত রাতে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে, আর অ্যান্ড্রু প্রচণ্ড জ্বর।
প্যাট্রিকের সাথে কথা বলার পর জানতে পারলাম প্যাট্রিক নাকি সেদিন জঙ্গল থেকে ফেরার পথে এক অদ্ভুত রকমের জিনিস দেখে, যেটার কিনা সারা গায়ে ছোপ ছোপ দাগ, মুখটা কিছুটা ঘোরার মতো, আর হামাগুড়ি দিয়ে সেই উঁচু জায়গাটা থেকে আমাদের পেছন পেছন আসছিল। অ্যান্ড্রু সুস্থ হবার পর ওর কাছ থেকে জানতে পারি আমি যেই স্বপ্ন দেখছিলাম ও নাকি সেই স্বপ্নই দেখেছে, কিন্তু লজ্জায় কাউকে বলতে পারিনি। তখন বুঝতে পারি কেন অ্যান্ড্রু চেয়েছিল যাবে না, কিন্তু দুজন ঠিক একই রকম স্বপ্ন দেখা আর বাস্তবে সেটার সাথে মিল পাওয়া সবকিছু কি কাকতালীয়? আর প্যাট্রিকের বর্ণনা দেওয়া সেই অদ্ভুত জিনিসটির ব্যাখ্যা, এগুলো সবই কি মিথ্যা? পরে আমরা স্থানীয় লোকজনদের কাছে জানতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক লাশ ওই জঙ্গলের মাঝে লেকে ফেলে দেওয়া হয়েছিল। তার আরও আগে লেকের পাশে উঁচু জায়গাটাতে কয়েকজন মহিলা 5টি বাচ্চাকে জ্যান্ত পুঁতে ফেলেছিল, আর তাদের ভুডো নামের দেবতাকে সন্তুষ্ট করার জন্য এগুলো করা হয়েছিল। আর তারপর থেকেই ওই জায়গাটি অভিশপ্ত। আমরা সেই জায়গা ছেড়ে চলে আসার সময় আরও জানতে পারি যে এই জায়গাটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমি এখনও যখন সেই দিনটির কথা ভাবি তখনই আমাকে সেই রহস্য হাতছানি দেয়। আমি এখনও আমার স্বপ্ন আর বাস্তবতার কোনো ব্যাখ্যা পাইনি কোনো সুরাহা। এই ছিল ঘটনা।